This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কেউ যদি বেশি খাও খাবার হিসেব নাও, কেননা অনেক লোক ভালো করে খায় না। খাওয়া না খাওয়ার খেলা যদি চলে সারা বেলা, হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। তবু কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, বেশি খেলে কি হয় তার একটা উদাহরণ আপনাদের দিতে পারি। আমাদের কি হয়, নর্মালি বেশি খেলে বদহজম হয় বা আইঢাই হয়, এই সমস্ত হয়টাই আর কি। সবার কি তাই হয়? কারোর বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয় জানি, কিন্তু কিছু কিছু লোক আছে যাদের বোধহয় ডায়াবেটিসও ভয় পায়। এই সন্দেশখালিতেই দুর্গা মণ্ডপ বলে একটা জায়গা আছে, জানেন তো, যেখানে দুটো মিষ্টির দোকানের মালিক অভিযোগ করেছেন এলাকায় যখনই যিনি ওই পঞ্চায়েতের প্রধান হন তিনি নাকি মিষ্টি কিনে পয়সা দেন না। বর্তমান প্রধান, তার আগের প্রধান, মানে তারও আগের প্রধান, মানে মোট তিনজন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই মিষ্টির দোকানগুলোতে কত বাকি আছে জানেন। সবাই নাকি মিষ্টি খেয়ে গেছেন আর টাকা দেননি, এটাই অভিযোগ করেছেন ওই মিষ্টির দোকানের মালিকেরা। মানে ট্র্যাডিশনাল একটা ব্যাপার, কিন্তু প্রধান হলেই মিষ্টি খেয়ে পয়সা দিতে নেই। ফলে যা হওয়ার তাই হয়েছে। ওই দোকানদারদের অভিযোগ যে তাদের সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 3,86,000 টাকা, মানে প্রায় 4 লক্ষ টাকার মিষ্টি খাওয়ার ধার বাকি রয়ে গেছে। ভাবুন তো, দোকানের মালিকদের মুখে এই 4 লক্ষ টাকার মিষ্টি বাবদ ধার বাকির কথা শুনে TV9 বাংলার প্রতিনিধি তারা গেছিলেন, এই বর্তমান প্রধানকে ফোনও করেছিলেন। দুর্গা মণ্ডপের পঞ্চায়েত প্রধান লক্ষণ অধিকারী সব অভিযোগ শুনে অবাকই হয়েছেন বলে মনে হলো আর কি। তার যুক্তি হচ্ছে, দলের মিটিং মিছিল থাকলে বা পঞ্চায়েতের প্রোগ্রাম থাকলে মিষ্টিটা তারা কেনেন ঠিকই, কিন্তু পয়সা বাকি তো রাখেন না। পয়সা সব নাকি হিসেব ধরে মিটিয়ে দেন। তাহলে এই যে দোকানের মালিকেরা, তারা একেবারে খাতা খুলে পাতা দেখিয়ে একজন দুজন না, তিনজন প্রধানের বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট অভিযোগ করলেন। কেন করলেন বলুন তো? আমি তো 40-42 টাকা পাবো এর আগে, সে টাকাটাও দিইনি। এখন রানিং প্রধানের 35-36 টাকা বাকি আছে। আপনার মিষ্টি দোকানে কত টাকা বাকি আছে? আমার রামকৃষ্ণ মণ্ডলের কাছে আছে 1,10,000, আর দেবুদা বাকি করে গিয়েছিল 92,000 টাকা, আর লক্ষণবাবু 96,000 টাকা। লক্ষণবাবুটা কে? প্রধান এখন যে লক্ষণ অধিকারী যে প্রধান আছে, ওনার কাছে 96,950। হ্যাঁ, ওনার কাছে টাকা চাওয়া হয়েছিল। বললো আমি এখান থেকে মিষ্টি নেইনি, আমি দুর্গা মণ্ডপ থেকে মিষ্টি নিয়েছি। নেওয়ার পর সেখান থেকে আমাদের দোকানে আর আসে না। আমার জানা নেই ওটা, আমি তখন তো আর ছিলাম না, আমি কি করে বলবো বলুন দিদি। আমি যেখান থেকে ছিলাম আশা করি সেই পরিস্থিতি নেই, আর আমরা অত বাকি জীবনে করিনি আর করবো। 2.5 লক্ষ টাকা বাকি। সব মিলিয়ে বারবার একই অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। মডেল একজন শিবু হাজরা, আর তার মাথায় শেখ শাহজাহান। তো এখন তো সব জায়গায় ধার দেনা সমস্ত মিটিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আমি কাল বলেছিলাম প্রধান অফিসে, আমি যে তো সন্দেশখালী টাকা পয়সা দেওয়ার জন্য জমা দিচ্ছে কাগজপত্র, তো আমরা কি জমা দেবো? তাহলে আমি বিডিও অফিস থেকে ঘুরে আসি, আমি বলবো এখন। তো কী অবস্থা বলুন তো, মানে এত মিষ্টি খেলে, এবং এই যেহেতু ধার বাকি আছে না, ওই জন্যে বোধহয় যদি কেউ সত্যিই ধার বাকি রেখে থাকেন
তাহলে বোধহয় ডায়াবেটিস হয় না, নইলে অনেক কিছু হয়ে যেতে পারে। আবার বলছি, দেখুন সবটা অভিযোগ কিন্তু এখন অবধি। সত্যি এই এলাকার মিষ্টির দোকানে তৃণমূল নেতারা 3,86,000 টাকা আদৌ বাকি রেখেছেন কি না, কেন তারা এই সমস্ত অভিযোগগুলো তুলছেন, কেন এই খাতার পাতায় পরপর তারিখ দিয়ে দিয়ে সব লেখা টেখা আর কি, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ। প্রমাণ হলে ঠিক, প্রমাণ না হলে মিথ্যে। এবার ওই সন্দেশখালিতে সবই যে অন্য নিয়মে চলে, তো তাই তার ফলে মাঝে মধ্যে আর কি এই ব্যাপারগুলোকে খুব উড়িয়েও দিতে পারি না। এই ভূপতি মণ্ডল বলে এক মিষ্টির ব্যবসায়ীকে তো বলতে শুনলাম, তিনি নাকি পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন। সবই তো মানে এই শিবু হাজরার কাণ্ড কারখানা দেখে বা শাহজাহানদের কাণ্ড কারখানা দেখে তারা দেখেছেন যে যে যা করেছেন সব দায় গিয়ে চেপেছে এখন সরকারের ঘাড়ে। তারা এখন সবার ওই গুণাগার দিচ্ছেন, যে যা কিছু করেছে। ওই ক্যাম্প ট্যাম্প বসেছে, তারা সেখানে লোকজন দরখাস্ত দিচ্ছেন। তা এরাও তাই ভেবেছিলেন যে এই ফাঁকে যদি এই মিষ্টির বাকির টাকাগুলো পাওয়া যায়, তা ওই ভদ্রলোক, ওই মিষ্টির দোকানের মালিক, তিনি নাকি পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞেস করেছিলেন যে বকেয়া টাকা চেয়ে বিডিও অফিসে গিয়ে দরখাস্তটা জমা দেবেন কিনা। সবাই যেরকম দিচ্ছে আর কি, মানে এমনি এরকম চিন্তাভাবনা সন্দেশখালীর মানুষের মনে আসাটা কিন্তু খুব স্বাভাবিক, তাই না? সবারই টাকা পয়সা গেছে, সবাই ওখানে গেছেন। সন্দেশখালীতে অভিযোগ গ্রহণ কেন্দ্র খুলে ফেলেছে পুলিশ প্রশাসন, এই এতজনের টাকা পয়সা গেছে বলেই তো, এতজনের জমি জমাত গেছে, তাই এই জন্যই তো। আবার শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা যাদের টাকা বকেয়া রেখেছেন, তাদের টাকা চাঁদা তুলে মেটানোর প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। কাজেই সন্দেশখালীর দুর্গা মণ্ডপে এই মিষ্টির দোকান যারা চালাচ্ছেন, তারা ভাবতেই পারেন প্রশাসন হোক বা শাসক দল, যে কোনো একজন কারোর কাছে গেলে তাদের এই অভিযোগের নিশ্চয়ই নিষ্পত্তি হবে। আর যেই হোক, টাকাটা যদি মিটিয়ে দেওয়া হয়, ব্যাস, তাদের তো আর কোনো অভিযোগ নেই, তাদের এই একটাই চাহিদা। আমরাই আপনাদের শুনিয়েছিলাম যে সন্দেশখালীর মানুষজন কি অভিযোগ করছেন, শুনেছিলেন তো? আপনারা শুনেছিলেন যে মানুষজন দাবি করছিলেন শেখ শাহজাহান, শিবু হাজরার বাহিনী নাকি 100 দিনের মজুরিতেও ভাগ বসিয়েছেন। মিষ্টিতেই যখন ভাগ বসিয়েছেন, মজুরিতে ভাগ বসাবে না আর কি। আজ সন্দেশখালীতে 100 দিনের বকেয়া মেটানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে প্রশাসন। কিন্তু এরকম করে আর কত বকেয়া মেটাতে হবে বলুন তো? কেনই বা এরকমভাবে প্রশাসনকে এইভাবে বকেয়াগুলো মেটাতে হবে? দায় কেন ঘাড়ে নিতে হবে? আজকেও বেরমজুর, ঝুপখালির থেকে কানমারি পর জায়গা বিক্ষোভ হচ্ছে। এত বিক্ষোভ টিক্ষোভ দেখে কি বোঝা যাচ্ছে বলুন তো? বোঝা যাচ্ছে সন্দেশখালীতে এই দামোদর শেঠের মতো খাইয়ে দাইয়ে লোকের অভাব নেই। 100 দিনের কাজ হোক বা আবাস প্রকল্প বা সেখান থেকে জমি, ভেরি, মিষ্টি, লাখ-চারেক টাকার মিষ্টি, এরকম আরও কত কিছু যে তারা ওই দামোদর শেঠের মতো খেয়ে হজম করে দিয়েছেন বলে অভিযোগ উঠছে। তার ফর্দ যদি বানাতে বসতে হয় 1 ঘন্টায় কেন, অনেক ঘন্টাতে হয়তো শেষ হবে না। সেটা বুঝেই কি প্রথম থেকে এইভাবে অস্বীকার করছিল তৃণমূল? যে এত কিছু মানে হয়তো নিজেরাই বুঝেছিল যে নিতে গেলে এত দায় নিতে হবে, সম্ভব নাকি? কুণাল ঘোষের মতো তৃণমূল নেতারা বলেছেন যে কেন 5ই জানুয়ারি ইডি সার্ভেরিয়ায় ওই শাহজাহানের বাড়িতে যাওয়ার পর থেকে এত অভিযোগ উঠছে, আগে কেন ওঠেনি? কেন বামেরা, মানে ধরো ঠিক আছে, সবাই বলছিলেন যে এখানকার মানুষজন ভয় টয় পেয়ে যেতেন না, থানায় যাননি, থানায় নিত না, সব ঠিক আছে। যারা বিরোধী দল করেন, এই বামেরা, বিজেপির লোকেরা, তাদের তো লোকজন রয়েছে ওখানে, তারা কেন এই অভিযোগগুলো তোলেননি? সব অভিযোগগুলো কেন ওই কোথাও গিয়ে ইডি গিয়ে মার খেয়ে আসার পর যখন থেকে বাঘ এলাকা ছাড়া তখন থেকে উঠতে শুরু করেছে? সঙ্গত প্রশ্ন, এই প্রসঙ্গ তো উঠবেই, এবং এই প্রশ্নগুলো তো উঠবেই যে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তিনি যখন এখন হয়তো জেলে টেলে গেছেন, আগে তিনি কি চুপ করে বসেছিলেন? তো তিনি যদি থেকেই থাকেন একটা সময়ের ওখানে বিধায়ক এবং তৃণমূল আমলেও বিধায়ক ছিলেন, অভিযোগ করেননি কেন? কেন তিনি বলেননি যে এই অভিযোগটা এইরকম জায়গায় নারী নির্যাতন হচ্ছে, জমি নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে? চুপ করেছিলেন কেন? যেটাকে একটা কুৎসিততম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়। যদি ঠিক হয় তাহলে এতদিন আলিমউদ্দিন স্ট্রিটে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, নিরাপদ সরকারকে পাশে নিয়ে সন্দেশখালীর আঞ্চলিক কমিটির রিপোর্ট দেখিয়ে কেন বললেন না ওখানে বছরের পর বছর নারী নির্যাতন চলছে? কেন বললেন না? এই শেখ শাহজাহান তো শোনা যায় এক সময়
নিরাপদ সর্দারের সঙ্গে একসঙ্গে দল করেছেন। তখন শাহজাহান নিরাপদও ছিল, এখন আপদ হয়ে গেল। কুণাল ঘোষ চ্যালেঞ্জের সুরেই কথাগুলো বলেছিলেন। তার হয়তো মনে হচ্ছিল যে সত্যিই যদি সন্দেশখালিতে মহিলাদের মান সম্ভ্রমগুলো নষ্ট হয়ে থাকে তাহলে কি আর কেউ চুপ থাকতো এতদিন ধরে? তৃণমূল রাজ্য সম্পাদকের এই চ্যালেঞ্জিং টোন শুনেই সম্ভবত সিপিআইএম নেতারা একদম প্রমাণ করতে একদম উঠে পড়ে লেগেছেন। জানেন তো যে 2011 থেকে 16 সন্দেশখালীর বিধায়ক থাকাকালীন এই নিরাপদ সর্দার বিধানসভায় কিভাবে সরব হয়েছিলেন তার প্রমাণ তারা তুলে ধরছেন। তারা অভিযোগ করছেন যে সন্দেশখালীর মানুষের ওপর অভিযোগের কথা নাকি বিধানসভায় তুলতে চেয়েছিলেন নিরাপদ সর্দার, বারবার বলেছিলেন, কিন্তু তাকে পরিষ্কার করে বলতে দেওয়া হয়নি। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নাকি এই অভিযোগগুলো তুলে ধরা শুরু করলে বিধানসভার মাইকের সুইচ পর্যন্ত অফ করে দেওয়া হয়েছিল বলে দাবি করছেন বামেরা যে সময়ের কথা বলছেন সেই সময় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন সোনালী গুহ। তিনি অবশ্য এই মুহূর্তে আবার বিজেপির সঙ্গে রয়েছেন, কিন্তু বিরোধী ভাব বা শত্রু আমার বন্ধু এরকম থিওরিতে তো রাজনৈতিক নেতারা বোধহয় বিশ্বাস করেন না আর কি। এটা বোঝা যাচ্ছে যখন সোনালী গুহ স্বয়ং এই বামেদের অভিযোগগুলোকে একদম উড়িয়ে দিচ্ছেন। সব জানিয়েছি বিধানসভাতে, আমি জমি লুট হয়েছে সব জানিয়েছি বিধানসভায় 100 বার জানিয়েছি। 2013-14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি, জমি লুট বিধানসভায় জানিয়েছি বারে প্রত্যেকবার যতবার বিধানসভায় আমি গেছি ততবারই আমি বলেছি, তার কোনো উত্তর হয়। আমার কাছে 2011 থেকে 2016 পর্যন্ত প্রত্যেকটা ভলিউম ছাপানো বইয়ের প্রত্যেকটা যে ভলিউম সেগুলো সমস্ত আছে 2011 থেকে 16। তা আমার সঙ্গে শুনে মনে হলো যে নিরাপদ সর্দার তো বহুবার বলেছেন, দেখি বইগুলো খুলে দেখি, এক ভলিউমগুলো খুলে দেখি, প্রসিডিংসগুলো খুলে দেখি, এবং আমি দেখলাম নিরাপদ সর্দার 2012 সাল থেকে একদম 16 সাল পর্যন্ত লাগাতার এই কথা বলে গেছেন, অনেকের নাম করে বলেছেন। এবং নিরাপদ সর্দার এই কথাও বলেছেন যে আপনারা যা করছেন ভবিষ্যতে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। কোনো প্রতিবাদ তারা করতে দেয়নি তো, মুখে মমতা তো লুকোপ্রাস লাগিয়ে রাখতে পেরেছিল। মমতা তো পুলিশ মন্ত্রী ছিল, আজকে যে বিজেপির নেত্রী সোনালী ঘোষ তো ডেপুটি স্পিকার ছিল। স্পিকার কী করেছে, ডেপুটি স্পিকার কী করেছে? মাইক বন্ধ করে দিয়েছে, নারী নির্যাতনের জন্য কথা বলা হয়েছে। উনি সর্বৈব অসত্য কথা বলছেন, সর্বৈব অসত্য কথা বলছেন। আমিও তো একটা জায়গার এমএলএ ছিলাম 20 বছর, সর্বৈব অসত্য কথা বলছেন নিরাপদবাবু। শাহজাহান তো অনেক দিন থেকেই সন্ত্রাস করছিল। নিরাপদবাবুদের কাছে আমাদের অভিযোগ যে নিরাপদবাবুরা এই অভিযোগগুলো আগে তোলেননি কেন?